আচ্ছা, আজকে আমরা আলোচনা করব পাবলো নেরুদা নিয়ে। কারণ পাবলো নেরুদার একটা কবিতা, তার ট্রান্সলেটেড ভার্সন আমাদেরকে এবারে পড়তে হচ্ছে। পাবলো নেরুদার সঙ্গে আমাদের আলাপ ক্লাস 10-এই হয়ে গিয়েছে। তাও যদি খুব ছোট করে বলি, আজ থেকে প্রায় 101 বছর আগের কথা, 1924 সাল জুন মাস প্রকাশিত হয় পাবলো নেরুদার বিখ্যাত কাব্যগ্রন্থ 20 লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডিসপায়ার। 20 লাভ পোয়েমস, 20টি প্রেমের কবিতা, এবং এ সং অফ ডিসপায়ার অর্থাৎ একটি হতাশার গান। সেই বইয়েরই একটি কথা, টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স, বা আরেকটি কথা, লাভ ইজ সো শর্ট, ফরগেটিং ইজ সো লং, কিংবা আই লাইক ফর ইউ টু বি স্টিল। সেই 1924 সাল থেকে শুরু করে আজ অবধি ঘুরে বেড়াচ্ছে মানুষের মুখে মুখে, ছাত্রছাত্রীর খাতায় খাতায়। প্রেমের কবিতার এমন এক বই যার প্রায় প্রত্যেকটি ভাষায় তর্জমা রয়েছে। যে সদ্য প্রেমে পড়ছে এখনো, তার তো খাতাতে পাবেনই পাবেন। তবে পাবলো নেরুদার কবিতাগুলোয় কি শুধুই ভালোবাসার আবেগ? মোটামুটি যারা আলফ্রেড হিচককের মুভিজ দেখেছো, তো তার চলচ্চিত্র সম্পর্কে ফরাসি চিত্র পরিচালক ফ্রাঁসোয়া ক্রুফো একটা কথা বলতেন, যে হিচকক নাকি ভালোবাসার দৃশ্যে হিংস্রতা এবং হিংস্রতার দৃশ্যে প্রেম ভালোবাসা সহজেই দেখাতে পারেন। অর্থাৎ এই দুটোর মধ্যে খুব একটা বিশেষ পার্থক্য দেখা যায় না হিচককের ছবিতে। পাবলো নেরুদার কবিতা পড়লেও কিন্তু এই কথাটা বারবার মনে হয়। হিচককের প্রেমের দৃশ্যের মতো প্রায় সবকটি কবিতাই তীক্ষ্ণ ভালোবাসার সঙ্গে সহিংসতার পৃথিবী এনে হাজির করেন পাবলো নেরুদা পাঠকের সামনে। যেমন বডি অফ এ ওম্যান, হোয়াইট হিলস, white thighs. You look like a world lying in surrender. My rough peasant's body digs into you. এই যে কোমল স্নিগ্ধ শরীরকে রুক্ষ শুকনো শরীরের খুঁড়ে ফেলার যে প্রবল চিত্র, সেটা দিয়েই শুরু হয় 20টি ভালোবাসার কবিতার বই। নেরুদা বলতেন যে বহু প্রেমিকার শরীর মন জড়িয়ে এই ভালোবাসা আর বিষণ্ণতার বই। বন্ধুদের তিনি বলতেন তার অনুপ্রেরণা এখানে মারিসল আর মারিসোমব্রা। মারিসল মানে হচ্ছে বেসিক্যালি তার বাসস্থান, তার প্রদেশ, সেখানকার প্রকৃতি, সেখানকার রোদ, সেখানকার বৃষ্টি। আর মারিসোমব্রা মানে তার প্রেমিকা, দ্য ওমেন ইন দ্য গ্রে বেরেট। কখনো বা নেরুদা জানাতেন সেই ছাই রঙা টুপি পরা মহিলা আসলে আর কেউই নয়, আমাদের জীবনানন্দের মতোই তিনিও দক্ষিণ চিলির পরিত্যক্ত ঘাট আর তার শঙ্খচিলকেই নিজের প্রেমিকা বানিয়েছেন। আবার সান্তিয়াগো শহরের ভবঘুরের রাত কখনো তার প্রেমিকা। বলছেন, আই রিমেম্বার ইউ অ্যাজ ইউ ওয়ার ইন দ্য লাস্ট অটম, ইউ ওয়ার দ্য গ্রে বেরেট অ্যান্ড দ্য স্টিল হার্ট, ইন ইউর আইজ দ্য ফ্লেমস অফ দ্য টুয়েলাইট ফট অন অ্যান্ড দ্য লিভস ফেল ইন দ্য ওয়াটার অফ ইউর সোল। মোটামুটি যারা নেরুদাকে নিয়ে একটু পড়াশোনা করেছেন, যারা নেরুদা বিশারদ, তাদের মতে এই কয়েকজনের নাম বলি, আমালিয়া আলভিসো, টেরেসা ভাস্কেস, কিংবা আলবার্টিনা রোসা বা লরা আরু এই 20 লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডেসপেয়ারের প্রেরণা। তবে এই কবিতা আর গানের প্রেরণা শুধুই কয়েকজন মহিলা চরিত্র বোধহয় নয়, কারণ নেরুদার জীবনের প্রথম 20 বছরের নানা অভিজ্ঞতার ছাপ এই বইয়েতে পাওয়া যায়। 1904 সালে তার জন্ম। তো নেরুদা বলছেন, মেমোয়ার্স বলেছে তার যে বই আছে, নিজের মেমোয়ার্সে নেরুদা নিজেই লিখেছেন যে 1904 সালে তার জন্মের ঠিক মাসখানেকের মধ্যেই তার মাকে হারান। নেরুদার নাম তখন আমরা প্রত্যেকেই জানি নেফতালি। বাবা জোস অ্যাঞ্জেল রিসের সঙ্গে সম্পর্ক কোনোদিনই বিশেষ সুখের ছিল না। ছেলে বড় হয়ে কবি হবে এই ভয়াবহ সম্ভাবনার কথা ভেবে নেফতালির অল্প বয়সে লেখা কবিতার খাতাগুলো ওই বাবা ভদ্রলোক ছিঁড়ে পুড়িয়ে দিয়েছিলেন।
তো বাবার প্রতি ক্ষোভে নিজের নাম পাল্টে ফেলেন নেফতালি, নিজের নাম নিজেই দেন পাবলো নেরুদা। এবং নেরুদা বলেন তার প্রথম যৌন হেনস্থার অভিজ্ঞতা দুরন্ত দুই প্রতিবেশী মেয়েদের দ্বারা, এবং তার প্রথম শারীরিক সম্পর্ক ঘটে অন্ধকার রাতে এক খামারে। প্রায় ঘুমিয়ে পড়া নেরুদা হঠাৎ টের পায় তার শরীরে এক মহিলার হাতের চলাফেরা, যদিও সেই মহিলার মুখ বা শরীর কোনোটাই নেরুদা দেখতে পায়নি। সকালে নেরুদার পাশে পড়ে থাকে এক উষ্ণ অবিদ্যমানেতা। I was alone like a tunnel. The birds fled from me, and a night swarmed me with its crushing invasion. To survive myself, I forged you like a weapon, like an arrow in my bow, a stone in my sling. এই বইটি যদি কেউ পড়ে তাহলে সেখানে কত রকমের ভালোবাসা, বিক্ষোভের যে ছবি পাওয়া যাবে, কত ধরনের চাওয়া, কত ধরনের না চাওয়া। তো সেই প্রেমের 20টি কবিতা আর একটি হতাশার গানে আমরা পাই ডার্ক লেয়ার, ক্রুয়েল স্পট, কোস্ট অফ ড্রেড, ফ্রাইটেন্ড স্ট্যাচু কিংবা হাঙ্গারিং টিথ এগুলির আধিক্য। এই কবিতাগুলো প্রেমের সঙ্গে কিন্তু এক ধরনের ভায়োলেন্সের গল্প জড়িয়ে আছে। তাই একই স্তবকে বা কখনো একই লাইনে ডার্ক পাইন্স আর সিলভার গালের সঙ্গে কোল্ড থিংস আর হেভি ভেসেলস পাচ্ছি। এরকম বিরোধালঙ্কার প্রচুর রয়েছে নেরুদার কবিতায়। ভালোবাসার তীব্রতা জন্ম দিতে পারে ভয়াবহ তীক্ষ্ণ সহিংসতা, যৌন সম্পর্কের হাত ধরে নেমে আসতে পারে একাকিত্বের অনিবার্যতা। সেটাই পাবলো নেরুদা প্রমাণ করেছেন বারবার। তবে রাজনীতির কি কোনো প্রভাব নেই এই প্রেমের বইতে? কারণ আমরা যখন ক্লাস 10-এ অশোকে একজন পড়ছি, আমরা কিন্তু জানি যে প্রথম দিকে 20 শতকের প্রথম দিকে চিলির ইতিহাস মোটেই সুখকর ছিল না, এবং পাবলো নেরুদা যে পালিয়ে পালিয়ে বেড়াতেন সবই আমরা জানি। যে নেরুদার জন্ম চিলিতে পারাল নামক একটি শহরে, তারপর তারা দক্ষিণ চিলির টেমুকো শহরে শিফট করে যান। প্রথম বিশ্বযুদ্ধ খুব একটা ছাপ না ফেললেও বিশ্বযুদ্ধের পরবর্তী ডিপ্রেশনের প্রভাব চিলিতে কিন্তু পড়েছিল। শ্রমিকরা দক্ষিণ চিলির দিকে চলে যায় জীবিকার আশায়, দারিদ্রতা বাড়ে, অসহিষ্ণুতা বাড়ে, শ্রমিক আন্দোলন, হরতাল চলছে। তো এই রকম রাজনৈতিক পরিস্থিতি, সেই সময় তিনি তার প্রথম রাজনৈতিক লেখা লেখেন তার প্রথম রাজনৈতিক লেখা, এবং তাতে মৃত্যু চারিদিকের অসহিষ্ণুতা ছাপ ফেলে যায়। 20 লাভ পোয়েমস এর ভালোবাসাও সেই ভালোবাসার ব্যথার মধ্যেই খুঁজে পাওয়া যেতে পারে পারিপার্শ্বিক দৈন্য সংকীর্ণতার প্রতি নেরুদার বিতৃষ্ণা, লাইক এ ল্যাঙ্গুয়েজ ফুল অফ ওয়ার্ডস অ্যান্ড সংস। নেরুদার বইয়ের শেষ যে সংস অফ ডেসপায়ারে, সেখানে নিমজ্জিত হওয়ার মুগ্ধতা এবং ত্রাস একই সঙ্গে সুস্পষ্ট। সেটা যতটা ব্যক্তিগত ততটাই সামাজিক। পাইলটস ড্রেড, fury of a blind driver, turbulent drunkenness of love, in you everything sank. এবং তারপর আমরা দেখেছি 1901-এ চিলির রাজধানী সান্তিয়াগোতে পৌঁছান ভদ্রলোক। তার বর্ণনায় সান্তিয়াগো ধোঁয়ার শহর, কফির গন্ধের শহর, তার রাত জেগে আড্ডা, তার দারিদ্র আর পুষ্কিন, বোদলেয়ার, জয়েস, প্রুস্ত নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা, অতীতের টেমুকোর বৃষ্টি, পুয়ের্তো সাভ্রেদার সূর্যাস্ত, বাগানের পাখির নীল রঙের ডিম, পোকামাকড়, আর তার 20টি ভালোবাসার কবিতার বই লেখার শহর সান্তিয়াগো। এই সমস্ত কিছু নিয়েই 20 লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডেসপায়ার, যার কবিতা আজকে আমরা পড়ব। এই কাব্যগ্রন্থের কবিতা তার সঙ্গে আজকে আমাদের আলোচ্য বিষয়। নেরুদার এই বইতে প্রেম আছে, যৌনতা আছে, মহিলার শরীরের বস্তুরূপ আছে, একাকিত্ব আছে, বিষণ্ণতা আছে, আর রয়েছে একরাশ ভয়। আগে কবিতাটার ইংলিশ একটা ট্রান্সলেটেড ভার্সন আমরা পড়ি। ইংলিশটাও তো ট্রান্সলেটেড, ভদ্রলোক তো ইংলিশে লিখতেন না, তো আগে ইংলিশ একটা ভার্সন আমরা পড়ব, তারপর আমরা বাংলা ভার্সনটা পড়ব। উইথ হার, পাবলো নেরুদা। As times are hard, wait for me. Let us leave them to the full. Give me your tiny hand. Let us rise up and suffer. Let us experience hope about. We are once again the couple
who lived in hirsute places, in heart's nest of rock. As life begins to drag, wait for me, with a basket, with your shovel, with your shoes and your clothes. Now we need one another, not only for the carnations, not only to fetch honey. We need our hands to wash and make the fire, and just let the hard times dare to challenge the infinity of four hands and four eyes. এই ট্রান্সলেশনটা যে ভদ্রলোক বা ভদ্রমহিলা করেছেন, আমি তার নাম জানি না, এই ট্রান্সলেশনটা আমি এক জায়গায় পড়েছিলাম, তো সেইটা আমি বললাম কবিতাটির বাংলা ভার্সন যেহেতু আমি পড়াবো তাতে একটু বুঝতে হেল্প হবে সেই জন্য। তবে তার সঙ্গে সম্ভবত এই যে আমি একটু আগে যে কাব্যগ্রন্থের নাম বললাম, বৃষ্টি প্রেমের কবিতা এবং হতাশার একটি গান, সেখান থেকেই সম্ভবত নেওয়া। যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল আমি প্রথমেই বলেছি 1924 সালে। এবার বাংলা যে অনুবাদ করেছেন তাকেও আমরা প্রত্যেকে চিনি, বিখ্যাত সাহিত্যিক, বিখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায়। এবং তার অনুবাদটা আগে বলি, সময়টা খুব সুবিধের নয়, আমার জন্য অপেক্ষা করো, দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রেখো, কষ্টের সৃষ্টিও উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। আমরা আবার সেই রকমই এক জুড়ি, যারা স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। সময়টা মোটেই সুবিধের না, রোসো আমার জন্য দাঁড়াও, কাঁধে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও যা পারো। এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কার্নেশন ফুলের জন্য না, মধু তালাশের জন্যেও না, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে। এই যে সুবিধের নয় সময়টা, মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে জুঝবই। কবিতাটার মিনিংটা কিন্তু খুবই ইজি, আমরা আগে যে কবিতা পড়েছি, ঠিক আছে, তো তার সঙ্গে অনেক মিল রয়েছে এবং সিম্বলগুলো আমাদের প্রত্যেকের কাছে ভীষণই স্পষ্ট। তাও যদি আমরা একটু লাইন বাই লাইন মানেটা একটু দেখি, তাহলে আমরা দেখতে পাবো এই কবিতায় ভালোবাসা, পারস্পরিক বন্ধুত্ব, সহমর্মিতা এবং জীবনের কঠিন সময়কে হাতে হাত রেখে একসঙ্গে থেকে পার করে যাবার গুরুত্ব বোঝানো হয়েছে। এটি কি শুধু প্রেমের কবিতা? না, আমার তো মনে হয় সমস্ত সম্পর্কের ক্ষেত্রেই এটি প্রযোজ্য, কারণ একসঙ্গে লড়াই করলে, একসঙ্গে যুঝলে প্রতিকূলতাও জয় করা সম্ভব। তাই কবি প্রথমে কি বলছেন? সময়টা খুব একটা সুবিধের না, আমার জন্য অপেক্ষা করো। 1924 মানে তখন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শেষ, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের এফেক্ট সেটা কিন্তু বর্তমান। রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং হয়তো ওনার ব্যক্তিগত জীবনেও টালমাটাল একটি অবস্থা চলছে। তাই তিনি বলছেন সময়টা খুব সুবিধের না, আমার জন্য অপেক্ষা করো। এই আমার জন্য অপেক্ষা করো কাকে বলছেন তিনি? অবশ্যই নিজের সঙ্গীকে। আগে অনেক বাধা তারা একসাথে অতিক্রম করেছে, তো এবারেও করবে, সেই জন্য বলছে দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। সময়টা কাটিয়ে যাবই, সময়টা পেরিয়ে যাবই যদি হাতের ওপর হাতটা রাখো। মনে পড়ে যাচ্ছে শঙ্খ ঘোষের সেই কবিতার লাইন, হাতের ওপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। তো বারবার ওই কবিতার লাইনটা আমার মনে পড়ে যায় যখন এই লাইনটা পড়ি। তো তারপর বলছেন তিনি, তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রেখো, তাহলে কষ্ট হোক, অসুবিধা হোক,
যতই প্রতিকূল অবস্থা আসুক আমি উঠে দাঁড়াবো। তুমি শুধু আমার ওপর ভরসা রেখো, বিশ্বাস রেখো, হাতটা ছেড়ে দিও না। তাহলে আমি ব্যাপারটা বুঝবো। আমি যখন বুঝবো যে কেন এই সমস্যা, কিভাবে এই সমস্যা পার করা যায়, তখন আহ্লাদ করব। তখন তুমি সাথে থাকলে আমি আনন্দে হাসতে হাসতে একসঙ্গে এই কঠিন সময়কে লড়াই করে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে পারবো। আমরা আবার সেরকম এক জুড়ি অর্থাৎ কাপল, যারা স্থানে অস্থানে বেঁচে পড়তে এসছে। এরকম তো নয় যে প্রথমবার এই কঠিন সময়, আগেও তো স্থানে অস্থানে যে কোনো প্রবলেমে আমরা একে অপরের হাতটা ধরে ঠিক বেঁচে পড়তে কাটিয়ে এসছি, পেরিয়ে এসছি, বেঁচে পড়তে আছি এখনো। পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি, ঠিক যেমন কিছু পাখি কিছু প্রাণী পাথরের ফাটলে বাসা বানিয়ে নেয়, তেমনি তারাও ঠিক জীবন সংগ্রামে টিকে থাকতে পারবে। কি দরকার বেঁচে থাকার জন্য দামি গাড়ি, বাড়ি, টাকা পয়সা? না, ভালো থাকার জন্য তো শুধু ভালোবাসার দরকার হয়। ভালো থাকার জন্য শুধু মানসিক শান্তির দরকার হয়। সেটা দুমুঠো ভাত জুটলেও অনেকের ঘরে আসে, আবার যাদের ঘরে লাখো লাখো টাকা পড়ে আছে তাদের ঘরে নাও আসতে পারে। তাই তিনি বলছেন যে এখন আমাদের একে অপরকে লাগবে। তিনি বলছেন কাঁধে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নাও, যা পারো। অর্থাৎ সংগ্রামের সময় এসছে। এই সংগ্রামের সময়ে আমরা একে অপরের হাত ছেড়ে দিলে চলবে না। ঝুড়ি নিয়ে, শাবল নিয়ে, জুতো পরে, কাপড় চোপড় নিয়ে যেভাবে হোক যেখানে হোক পালিয়ে গিয়ে হলেও বাঁচতে হবে। এই যে শাবল নিয়ে, ঝুড়ি নিয়ে, এগুলো কি বোঝায়? এগুলো হচ্ছে বেঁচে থাকার জন্য, লড়াই করার জন্য যে ইনস্ট্রুমেন্ট আমাদের দরকার। কাপড় চোপড় সঙ্গে না, অর্থাৎ যেখানে যেভাবে হোক আমরা ঠিক চলে যাব, টিকে থাকবো। কাপড় চোপড় যেটা আমাদের একটা মৌলিক চাহিদা। এবং তিনি বলছেন আমাদের অন্য কিচ্ছু লাগবে না, আমাদের শুধু একে অপরকে লাগবে। এই কঠিন সময়ে আমরাই একে অপরের বন্ধু হয়ে দাঁড়াতে পারবো। এই কঠিন সময়ে আমাদের টাকা পয়সা ঘর বাড়ি কিচ্ছু চাই না, শুধু চাই একে অপরের সান্নিধ্য, একে অপরের সাথ। শুধু কার্নেশন ফুলের জন্য না, কার্নেশন ফুল কিসের প্রতীক? সৌন্দর্য, ভালোবাসা, প্রেম। কার্নেশন ফুল আমরা কর্ম পড়তে গিয়ে পড়েছি। মধু তালাশের জন্যেও না, মধু অলসো এ সিম্বল অফ লাভ। আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। আগুন অর্থাৎ প্যাশন, আগুন অর্থাৎ বেঁচে থাকার, প্রাণের জন্য ভীষণ দরকারি একটা জিনিস। মনের ভিতর আগুন জ্বললে, ভালোবাসা বেঁচে থাকলে কার্নেশন ফুল লাগবে না, মধু তালাশের জন্যও তোমায় লাগবে না, শুধু তোমার হাতগুলো লাগবে। কেন? ধুয়ে মুছে আগুন জ্বালাতে হবে তো। অর্থাৎ শুধু সৌন্দর্য উপভোগ করার জন্য নয়, শুধু ফুল বা মধুর সন্ধানে নয়, একসঙ্গে সংগ্রাম করার জন্য, আগুনটাকে তৈরি করার জন্য, বেঁচে থাকার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, বুকের ভিতরে ধিকি ধিকি আগুনটাকে নিভতে না দেওয়ার জন্য, অন্ধকারকে দূর করার জন্য একসঙ্গে কাজ করে হাতে হাত মিলিয়ে আমাদেরকে আলো জ্বালাতে হবে। এই যে সুবিধের নয় সময়টা, মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে যুঝবই। যুঝবো মানে কি? যুদ্ধ করব। অর্থাৎ কবি দৃঢ়ভাবে বলছেন যত কঠিন সময়ই আসুক তারা একে অপরের পাশে থাকবেন, নিজেদের শক্তি দিয়ে সমস্ত সমস্যার মোকাবিলা করবেন। এইভাবে এই কবিতায় প্রেম, অনুভূতি এবং গভীর সংযোগের এক অনন্য রূপ ফুটিয়ে তোলা হয়েছে।
দেখতে পাচ্ছি কবিতার ভাষা ভীষণই কাব্যিক এবং আবেগপ্রবণ, যদিও এটা ট্রান্সলেটেড, কিন্তু শক্তি চট্টোপাধ্যায় নিজের মৌলিক লেখনীর জোরে যেভাবে পাবলো নেরুদার ফিলিংসটাকে ফুটিয়ে তুলেছেন, যেভাবে প্রেমের বহুমাত্রিক রূপ প্রকাশ করেছেন, সেটা সত্যি প্রশংসা না করে থাকা যায় না। কবি প্রেমের রূপকে শুধু শারীরিক নয়, মানসিক, আত্মিক এক বন্ধনের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরেছেন। প্রেম মানে কি শুধু শরীরের মিলন? দুটো হাত তিনি ধরতে চাইছেন, সহযোগিতার হাত সেটা, বন্ধুত্বের হাত, সহমর্মিতার হাত, ভালোবাসার হাত। কঠিন সময়কে পেরিয়ে যাওয়ার জন্য যে বিশ্বাসটা দরকার হয়, যে ভরসাটা দরকার হয়, সেটাই এই হাতের সিম্বলের মাধ্যমে তুলে ধরেছেন। তাহলে যদি আমরা এক কথায় বলি, এটি ভীষণই একটি গভীর এবং সংবেদনশীল একটি লেখা, যেটা প্রেম, সম্পর্ক এবং কঠিন সময় বা সময়ের প্রভাবের ওপর আলোকপাত করে। সেই নেরুদা যেন ভালোবাসার মানুষের সান্নিধ্যে থাকার আকাঙ্ক্ষা, সময়ের সাথে সাথে সেই সম্পর্ক পরিবর্তনশীলতার যে চিত্র, সেটা যেন তুলে ধরেছেন। তার ভালোবাসার মানুষের সঙ্গে তিনি কাটানো মুহূর্তগুলো স্মৃতিচারণ করছেন এবং তিনি বলছেন, আগেও যেমন কঠিন সময় পেরিয়ে এসেছি, আবারও পেরোবো। অর্থাৎ সম্পর্কের গভীরতা, সম্পর্কের আন্তরিকতা, সেটা যেমন এই কবিতায় প্রাধান্য পাচ্ছে, তেমনি এই কবিতায় কিন্তু আমরা একটি সর্বজনীন বার্তাও পাচ্ছি, যেটা কিন্তু আমরাও নিজেদের সঙ্গে বেশ ভালো মতো রিলেট করতে পারছি। কবিতাটি যদিও পাবলো নেরুদা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন, কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদটি ভীষণই আবেগপ্রবণ, ভীষণই সুন্দর। শক্তি চট্টোপাধ্যায় একটা দুটো নয়, পাবলো নেরুদার 61টা কবিতা শক্তি চট্টোপাধ্যায় কিন্তু অনুবাদ করেছেন।